চলছে, এটার বিরুদ্ধে স্যাংশনের জন্য তারা প্রস্তাব করেছেন মার্কিন সিনেট সরকারের কাছে। তো সেটা এখন তো আর হবে না, এখন তো আপনার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে, পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনি ঠিক করবেন যে এটা কিভাবে অ্যাকশন নেবেন। যাই হোক, তার মানে শেখ হাসিনা একটা চাপের মধ্যে আছে। শুধু তাই নয়, সম্প্রতি অস্ট্রেলিয়াতে একজন সিনেটর গ্রিন পার্টির, তিনি একটা সিনেটের মধ্যে তিনি দাবি তুলেছেন এবং তিনি বলেছেন যে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস হটস্পট, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, হটস্পট, মানবাধিকার লঙ্ঘনের হটস্পট হচ্ছে বাংলাদেশ, এবং তিনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দিতে হবে। তার মানে শেখ হাসিনা একটা চাপের মধ্যে আছে। এই চাপ থেকে যদি দৃষ্টি সরাতে হয় হাসিনা, তাহলে তার কতগুলো অতি চেনা কার্ড আছে যেগুলো আমরা দেখি যে তিনি এই কার্ডগুলো খেলেন। তার মধ্যে একটা হচ্ছে জঙ্গি কার্ড, কিন্তু ইদানিং জঙ্গি কার্ডে খুব একটা কাজ হচ্ছে না কোনো। তার প্রমাণ হলো, আপনার কিছুদিন আগে মনে আছে কিনা যে খুব ঢাকায় বলা হতে লাগলো, বোধহয় 3-4 মাস আগে, যে খুব বড় একটা জঙ্গি হামলা ঢাকায় হতে যাচ্ছে, এবং তারপরে একটা নাটক করা হলো মিরপুরে এক থানার মধ্যে, বলা হলো যে সেখানে বিস্ফোরিত হয়েছে বম, এবং তারা বললো এটা জঙ্গিরা করেছে। কিন্তু এই কাহিনীটা 2-3 ঘন্টার বেশি চলে নাই। 2-3 ঘন্টা পরে সরকারি বললো না, এখানে কোনো জঙ্গি হামলা হয় নাই। সরকারি বলেছে, কিন্তু খুব মজার ব্যাপার, হয় নাই, এটা ওই পুলিশের কিছু ইনফরমার থাকে, সেই ইনফরমাররা নাকি বম নিয়ে এসেছিল। তো ইনফরমাররা কেন বম নিয়ে আসবে থানার মধ্যে, এটা তো একটা প্রশ্ন, যে পুলিশের কেমন ইনফরমার যে নিজে বম নিয়ে আসে। তাহলে এই কাহিনীটা চললো না কেন? কারণ জঙ্গির এই গল্পে আন্তর্জাতিক মহল একসেপ্ট করে নাই। আমি যেটা শুনেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই, যেটা শুনেছি, তবে বিশ্বস্ত সূত্রেই শুনেছি আমি, যে আন্তর্জাতিক যে মহল যেটা আছে, মানে বাংলাদেশের যে এমবাসি গুলো আছে, শক্তিশালী এমবাসি আপনারা জানেন, সেই এমবাসি থেকে সরকারকে মেসেজ দেওয়া হয়েছিল যে আপনাদের এই জঙ্গির গল্প আমরা বিশ্বাস করছি না, কাজে এই জঙ্গির গল্প আপনারা বন্ধ করেন। এবং 2 ঘন্টার মধ্যে গভর্নমেন্ট, স্বয়ং হোম মিনিস্টার বলেছিল না, এখানে কোনো জঙ্গির ঘটনা ঘটে নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তাহলে তার মানে সরকারের জঙ্গি কার্ড অতি ব্যবহারে এখন এটা ইউজলেস হয়ে গেছে, জঙ্গি কার্ড খাচ্ছে না। তাহলে নতুন কার্ড লাগবে। নতুন কার্ডটা কি? দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গা যদি করতে পারে, তাহলে বলবে এই যে মৌলবাদ, বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, কাজে ইসলামী মৌলবাদকে যদি ঠেকাতে হয়, তাহলে শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে হবে। তাহলে এই যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলছে যে বাংলাদেশে স্যাংশন দিতে হবে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সিনেট থেকে বলা হচ্ছে, এবং আমরা আশা করছি যে জো বাইডেন যদি জানুয়ারি মাসের 20 তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন, এবং তারপরে আমরা আশা করছি যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়তো এই সিনেটের এই প্রস্তাবের উপরে তারা অ্যাকশন নিতে পারে। তো হাসিনা চিন্তা করছে যে তার আগেই আমাকে নতুন একটা কার্ড খেলতে হবে, সেই কার্ডটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। আর দ্বিতীয় যে সুবিধাটা হবে, প্রয়োজন হলে তখন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে পারবে, তাদের জন্য একটা ছুতা তৈরি হবে। তারা বলবে যে সংখ্যালঘু জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এখন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকাতে হবে, তাছাড়া আমরা সংখ্যালঘুদের রক্ষা করতে পারছি না। যেটা একসময় আপনার মনে আছে, প্রিএমটিভ অ্যাটাকের কথা বলতো জর্জ বুশ মার্কিন প্রেসিডেন্ট, প্রিএমটিভ অ্যাটাক। তার মানে আপনি কিছু করেন নাই, কিন্তু আপনার আমেরিকা ধারণা করছে যে আপনি তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারেন, এই জন্য তারা আক্রমণ করবে আগেই, যেটা তারা ইরাকে করেছিল, আফগানিস্তানে। এরকম একটা চুক্তির কথা আমরা শুনি যে ভারতের সঙ্গে একটি গোপন চুক্তি আছে এই জাতীয় সামরিক বাহিনীর হস্তক্ষেপের, যে তারা যদি মনে করে তারা ঢুকতে পারবে, কিন্তু কোনো অনুমোদন প্রয়োজন হবে। আসলে তো অনুমোদনের আর কোনো কিছু নাই। তবে আমার ব্যক্তিগত মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে সেটাও তো ভারতীয় সেনাবাহিনীর এক্সটেনশন। এটা কি আপনি স্বাধীন দেশের সেনাবাহিনী মনে করেন এটাকে? এটা সেনাবাহিনী প্রধানের ফোন আলাপ আপনি আপনার এখান থেকেই বাজিয়ে শোনানো হলো, এবং তারপরে একটা অ্যাকশন নেওয়া হয়নি কারো বিরুদ্ধে। এটা কি কোনো স্বাধীন দেশের সেনাবাহিনীতে চিন্তা করা যায়? কারণ ওই ফোন আলাপ ফাঁস হওয়ার পরে দুটো কাজের যে কোনো একটা কাজ তো করতে হতো শেখ হাসিনাকে, হয় সেনাপ্রধানকে সরিয়ে দিতে হতো, অথবা যাদের বিরুদ্ধে গুমের তিনি বলেছেন যে জিয়া এবং তারেক সিদ্দিকী তারা গুমের সাথে জড়িত, আরেকজন হচ্ছেন এনএসআই প্রধান জুবায়ের বোধহয় তার নাম, তারা জড়িত, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তিনি কোনোটাই নেন নাই। তার মানে সবই তার লোক। আসল কথাটা হচ্ছে যে যত গুম খুন হচ্ছে সবকিছু শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে,
কাজেই কে করছে এটা বড় কথা না, এই যে জুবায়ের করছেন না তারেক সিদ্দিকী করছেন এটা গুরুত্বপূর্ণ না, আসল কথা হচ্ছে এগুলো সবই শেখ হাসিনা করছেন, এটা আমাদের মনে রাখতে হবে। তো কাজেই দাঙ্গাকারটা যতটা না ভারতের জন্য দরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার থেকে বেশি দরকার পশ্চিমাদের দেশগুলোর জন্য। যে পশ্চিমা দেশগুলোতে আপনি নিজেই আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, পশ্চিমা দেশগুলোতে কিন্তু হাসিনার সমর্থন কমে যেতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করছেন যে 2008 সালে যত আনন্দের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনাকে সমর্থন জানিয়েছিল নির্বাচনে অবিশ্বাস্য বিজয়ের জন্য, সেই সমর্থন কিন্তু এখন আর নাই। কাজে সেই সমর্থন ফিরে পাওয়ার জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গা কার্ডের খুব প্রয়োজন আছে। এই ব্যাপারে আমাদেরকে বলতে, আমরা তো বিদেশেই আছি, বাট যারা বাংলাদেশের জনগণ, বিশেষ করে আলিম সমাজ, তাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে এই ফাঁদে কিন্তু যাবে না, ফাঁদে পা দিয়ে। তবে মাহমুদ ভাই, আমি এখনো আশাবাদী যে আমাদের সেনাবাহিনীর যারা আছেন, যদিও একটা সর্বনাশ হয়ে গেছে আমাদের বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনী যে দুর্বল হয়ে গেছে, আমরা এখন বিভিন্ন ঘটনার প্রবাহে বিভিন্ন প্রতিক্রিয়া সেটি আমরা বুঝতে পারি। আপনি যদি একটু সংক্ষেপে যদি একটু বলেন। না, সেনাবাহিনী তো এক সময় ছিল যখন আমরা খুব গর্বের সাথে বলতাম আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। আপনারা তো তখন খুব ছোট ছিলেন, আমি বুয়েটের ছাত্র ছিলাম 1975 সালে, যখন 7ই নভেম্বরে বিপ্লব হয়, সিপাহী জনতা বিপ্লব। সেই দৃশ্য আপনাকে ভাষায় আমি বর্ণনা করতে পারবো না, আমি এটা সাক্ষী, কারণ আমরা বুয়েট থেকে ওই দিন হাঁটতে হাঁটতে ক্যান্টনমেন্ট পর্যন্ত গেছিলাম। মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে সেনা কর্মকর্তাদের যে ভালোবাসা সেদিন আমরা দেখেছিলাম, সেই সেনাবাহিনীতে কোথায় হারিয়ে গেছে। ধর্ম যার যার উৎসব সবার, এটা হতে পারে না। উৎসব সবার কোনটা? কোন উৎসব সবার? কেবলমাত্র রাষ্ট্রীয় উৎসব সবার। যেমন ধরুন আমাদের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, এটা সবার উৎসব। উৎসব যদি বলেন আপনারা, আমাদের স্বাধীনতা দিবস, এটা আমাদের সবার উৎসব। আমাদের বিজয় দিবস, এটা আমাদের সবার উৎসব। কিন্তু হিন্দুদের পূজা, এটা হিন্দুদের উৎসব। আমার ঈদ, আমার রমজান, আমার কোরবানির ঈদ, এটা মুসলমানের উৎসব। এবং মানে বাঙালি মুসলমানের একটা শ্রেণী কতটা হীনমন্য, কতটা দালাল এবং কতটা ছ্যাঁচড়া, আমি দুঃখিত আমি ছ্যাঁচড়া শব্দ ব্যবহার করছি, সাধারণত আমি এই ধরনের শব্দ ব্যবহার করি না, কিন্তু আজকে অনেক দুঃখে কনক এই শব্দগুলো ব্যবহার করছি। ছ্যাঁচড়া প্রাণীতে পরিণত হয়েছে। যে তারা কি করছে এখন দেখবেন, পূজার দিন, দুর্গাপূজার সময় দেখবেন তারা মূর্তির সামনে গিয়ে সেলফি দিচ্ছে, সেলফি নিয়ে তারা ফেসবুকে এটা ছড়িয়ে দিচ্ছে। আমরা খুব মজা করলাম, আমরা খুব আনন্দ করলাম আজকে পূজার দিনে। ওই যে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, আপনি কি কাউকে দেখেছেন, কোন বাঙালি হিন্দুকে দেখেছেন যে ঈদের দিন সে তো নামাজ পড়বে না, কিন্তু বাইতুল মোকাররমের সামনে এসে সেলফিতে ছবি তুলে কোন বাঙালি হিন্দু বলছে আজকে ঈদের দিন, খুব আনন্দ করলাম, আজকে ঈদ মোবারক? এটা দেখেছেন তো কখনো? আপনি দেখবেন না। বাঙালি মুসলমানের মধ্যে হীনমন্যতা বোধ এতটাই চলে গেছে যে আপনি এখন মূর্তি পূজাও করছেন, এবং আপনি যে সেলফি তুলছেন পূজার মূর্তির সামনে দাঁড়িয়ে, দুর্গা মূর্তি বা কালী মূর্তি। কদিন আগে দেখলাম বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার এই কাজই করেছেন, কারণ তারা সবাই তো শেখ হাসিনার ওই বক্তব্য দ্বারা অনুপ্রাণিত। ধর্ম যার যার উৎসব সবার, এটা আসলে আমাদের ধর্মকে একেবারে ধর্ম এবং সংস্কৃতি, আমাদের যে মুসলিম সংস্কৃতি, এটাকে ধ্বংস করবার জন্য এসব কথার আমদানি করেছেন ভারতীয় হিন্দুত্ববাদের বাংলাদেশের প্রধান এজেন্ট শেখ হাসিনা। এবং এটা আমাদের বাংলা মুসলমানদের বুঝতে হবে এবং এটাকে প্রত্যাখ্যান করতে হবে। আপনি কি কোনো হিন্দুকে কি কোরবানি ঈদের দিন দাওয়াত দিয়ে বলতে পারবেন আসুন তো আমরা আজকে গরু কোরবানি করবো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? তার জন্য কি কোরবানি, এই গরু কোরবানি কি তার জন্য উৎসব হতে পারে? সে তো গরুকে মাথা বলে, সে তো গোমূত্র পান করে নাকি? ভারতে তো এখন গোমূত্র পান করার কম্পিটিশন চলছে, গোমূত্র পান করলে নাকি ক্যান্সার ভালো হয়ে যায়। তো এরকম দাবি তো আমরা শুনছি। তাহলে যারা গোমূত্র পান করে, আমরা তো আমাদের কোরবানির দিন তো আমরা জবাই করি, সেটাকে কোরবানি করি আল্লাহর উদ্দেশ্যে। এটা কি হিন্দুর উৎসব হতে পারে? তাহলে কত বড় ভণ্ডামি চিন্তা করি দেখুন কোন এই কথাটা, যে ধর্ম যার যার উৎসব সবার। এটা করাই হয়েছে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন,
সামরিক আগ্রাসনের জন্য এই কাজটা করা হয়েছে, এবং এই কাজটা গত 12 বছর ধরে শেখ হাসিনা করে আসছে এবং 12 বছর ক্ষমতায় থেকে করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া, আপনিও মিডিয়ার লোক, আমিও মিডিয়ার লোক, তো বাংলাদেশের মিডিয়াতে একটা বিপুল সংখ্যক গোষ্ঠী কিন্তু এই ভারতীয় এজেন্টরা কিন্তু অনুপ্রবেশ করেছে বাংলাদেশ মিডিয়াতে, এবং সেখানে দেখবেন এই ধরনের প্রচারণা সব থেকে বেশি চলে, যে ধর্ম যার যার উৎসব সবার। এটা বাংলাদেশের আপনি টেলিভিশনেও দেখবেন, বাংলাদেশের পত্রিকাতেও দেখবেন এই ধরনের কথাবার্তা খুব বেশি করে প্রচার করা হয়। আর পাশাপাশি মাহমুদ ভাই ধরেন এই যে মূর্তির যে ব্যয়, বাংলাদেশে কিন্তু একটি নীরব দুর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্যের যে ভয়াবহ অবস্থা, মানুষের কর্মসংস্থান নাই, অর্থ নাই। এর মধ্যে তারা মুজিব বর্ষ উপলক্ষে 8 লক্ষ টাকা দিয়ে মূল্যপঙ্খী ভাসিয়েছে, নৌকা ভাসিয়েছে, সংসদ ভবনের লেকে, মূর্তির খরচ। তো সবকিছু মিলিয়ে একটি, কারো কোনো বক্তব্য কিন্তু নাই। আমাদের সুশীল সমাজ, আমাদের সাংবাদিকরা এই প্রসঙ্গগুলো সামনে নিয়ে আসছেন না। তো একটি বিষয় আমি জানতে চাই, এই যে ধরেন এই যে সাংস্কৃতিক আগ্রাসনের পাশাপাশি আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে সরকার আপ্রাণ চেষ্টা করছে, সরকারের উদ্দেশ্যই মনে হচ্ছে যে একটি দাঙ্গা লাগুক, একটি দাঙ্গা তৈরি হোক, হিন্দু মুসলমানের মধ্যে একটি দাঙ্গা সৃষ্টি হোক, যাতে তারা এটার থেকে সুবিধা নিতে পারে, তাদের ক্ষমতাকে একটু পোক্ত করতে পারে। তো এই জায়গাটায় আপনার বিশ্লেষণ কি বা আপনার পরামর্শ কি? বাংলাদেশ প্রথম কথা হচ্ছে যে আপনি খুব সঠিক কথা বলেছেন, আসলে সরকার চায় একটা দাঙ্গা লাগুক। সেটা প্রমাণটা দিচ্ছি, বাংলাদেশের সব থেকে সাম্প্রদায়িক যে সংগঠন, তার নাম হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ। এর নামের মধ্যেই কিন্তু সাম্প্রদায়িকতা আছে এর মধ্যে। তো এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এরা কদিন আগে একটা বিরাট প্রতিবাদ বিক্ষোভ করলো হঠাৎ করে সারা বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকায়। এবং চট্টগ্রামে যে বিক্ষোভ করলো, সেখান থেকে জয় শ্রীরাম তারা স্লোগান দিল, এবং সেখানে আরেকটা কথা বললো, কুরুক্ষেত্র যুদ্ধ তারা শুরু করবে। এটা বলছে কোথায়? এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সমাবেশ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে কুরুক্ষেত্র যুদ্ধ তারা তৈরি করবে। তার মানে কি? সরাসরি দাঙ্গার হুমকি দিচ্ছে তারা। তো আবারও আমি বলি যে এই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যে দিল তারা, এবং যে দাঙ্গার হুমকি দিল, এই কাজটি কিন্তু ভারতে কোনো মুসলমান সংগঠনের করার কোনো শক্তি নাই, কিন্তু বাংলাদেশে তারা এটা করলেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ। এবং দাঙ্গা করলে শেখ হাসিনার দুটো লাভ আছে। একটা লাভ হচ্ছে যে তার যে প্রথমে যে আলোচনা আপনি আজকে শুরু করেছেন, মার্কিন সিনেটের চিঠি নিয়ে আপনি আলোচনা আজকে সূত্রপাত করেছেন। মার্কিন সিনেটের চিঠিটা কেন এসছে? বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যা চলছে, গুম খুন চলছে, মানবাধিকার হরণ চলছে, হেফাজতে নির্যাতন চলছে, এটার বিরুদ্ধে স্যাংশনের জন্য তারা প্রস্তাব করেছেন মার্কিন সিনেট সরকারের কাছে। তো সেটা এখন তো আর হবে না, এখন তো আপনার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে, পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনি ঠিক করবেন যে এটা কিভাবে অ্যাকশন নেবেন। যাই হোক, তার মানে শেখ হাসিনা একটা চাপের মধ্যে আছে। শুধু তাই নয়, সম্প্রতি অস্ট্রেলিয়াতে একজন সিনেটর গ্রিন পার্টির, তিনি একটা সিনেটের মধ্যে তিনি দাবি তুলেছেন এবং তিনি বলেছেন যে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস হটস্পট, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, হটস্পট, মানবাধিকার লঙ্ঘনের হটস্পট হচ্ছে বাংলাদেশ। এবং তিনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দিতে হবে। তার মানে শেখ হাসিনা একটা চাপের মধ্যে আছে। এই চাপ থেকে যদি দৃষ্টি সরাতে হয় হাসিনা, তাহলে তার কতগুলো অতি চেনা কার্ড আছে যেগুলো আমরা দেখি যে তিনি এই কার্ডগুলো খেলেন। তার মধ্যে একটা হচ্ছে জঙ্গি কার্ড, কিন্তু ইদানিং জঙ্গি কার্ডে খুব একটা কাজ হচ্ছে না কোনো। তার প্রমাণ হলো, আপনার কিছুদিন আগে মনে আছে কিনা, যে খুব ঢাকায় বলা হতে লাগলো বোধহয় 3-4 মাস আগে, যে খুব বড় একটা জঙ্গি হামলা ঢাকায় হতে যাচ্ছে। এবং তারপরে একটা নাটক করা হলো মিরপুরে, এক থানার মধ্যে বলা হলো যে সেখানে বিস্ফোরিত হয়েছে বম, এবং তারা বললো এটা জঙ্গিরা করেছে। কিন্তু এই কাহিনীটা 2-3 ঘন্টার বেশি চলে নাই। 2-3 ঘন্টা পরে সরকারি বললো না, এখানে কোনো জঙ্গি হামলা হয় নাই। সরকারি বলেছে, কিন্তু খুব মজার ব্যাপার, সব হয় নাই, এটা ওই পুলিশের কিছু ইনফরমার থাকে, সেই ইনফরমাররা নাকি বম নিয়ে এসেছিল। ইনফরমাররা কেন বম নিয়ে আসবে থানার মধ্যে? এটা তো একটা প্রশ্ন, যে পুলিশের কেমন ইনফরমার যে নিজে বম নিয়ে আসে? তাহলে এই কাহিনীটা চললো না কেন?
কারণ জঙ্গির এই গল্পে আন্তর্জাতিক মহল একসেপ্ট করে নাই। আমি যেটা শুনেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই, যেটা শুনেছি তবে বিশ্বস্ত সূত্রেই শুনেছি আমি, যে আন্তর্জাতিক যে মহল যেটা আছে, মানে বাংলাদেশের যে এমবাসি গুলো আছে, শক্তিশালী এমবাসি আপনারা জানেন, সেই এমবাসি থেকে সরকারকে মেসেজ দেওয়া হয়েছিল যে আপনাদের এই জঙ্গির গল্প আমরা বিশ্বাস করছি না, কাজে এই জঙ্গির গল্প আপনারা বন্ধ করেন। এবং 2 ঘন্টার মধ্যে গভর্নমেন্ট স্বয়ং হোম মিনিস্টার বলেছিল না এখানে কোনো জঙ্গির ঘটনা ঘটে নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তাহলে তার মানে সরকারের জঙ্গি কার্ড অতি ব্যবহারে এখন এটা ইউজলেস হয়ে গেছে, জঙ্গি কার্ড খাচ্ছে না। তাহলে নতুন কার্ড লাগবে। নতুন কার্ডটা কি? দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গা যদি করতে পারে তাহলে বলবে এই যে মৌলবাদ, বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, কাজে ইসলামী মৌলবাদকে যদি ঠেকাতে হয় তাহলে শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে হবে। তাহলে এই যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলছে যে বাংলাদেশে স্যাংশন দিতে হবে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সিনেট থেকে বলা হচ্ছে, এবং আমরা আশা করছি যে জো বাইডেন যদি জানুয়ারি মাসের 20 তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন, এবং তারপরে আমরা আশা করছি যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়তো এই সিনেটের এই প্রস্তাবের উপরে তারা অ্যাকশন নিতে পারে। তো হাসিনা চিন্তা করছে যে তার আগেই আমাকে নতুন একটা কার্ড খেলতে হবে, সেই কার্ডটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। আর দ্বিতীয় যে সুবিধাটা হবে, প্রয়োজন হলে তখন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে পারবে, তাদের জন্য একটা ছুতা তৈরি হবে। তারা বলবে যে সংখ্যালঘু জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এখন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকাতে হবে, তাছাড়া আমরা সংখ্যালঘুদের রক্ষা করতে পারছি না। যেটা একসময় আপনার মনে আছে প্রিএমটিভ অ্যাটাকের কথা বলতো জর্জ বুশ মার্কিন প্রেসিডেন্ট, প্রিএমটিভ অ্যাটাক। তার মানে আপনি কিছু করেন নাই, কিন্তু আপনার আমেরিকা ধারণা করছে যে আপনি তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারেন, এই জন্য তারা আক্রমণ করবে আগেই, যেটা তারা ইরাকে করেছিল, আফগানিস্তানে। এরকম একটা চুক্তির কথা আমরা শুনি যে ভারতের সঙ্গে একটা গোপন চুক্তি আছে এই জাতীয় সামরিক বাহিনীর হস্তক্ষেপের, যে তারা যদি মনে করে তারা ঢুকতে পারবে, কিন্তু কোনো অনুমোদন প্রয়োজন হবে। আসলে তো অনুমোদনের আর কোনো কিছু নাই। তবে আমার ব্যক্তিগত মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে সেটাও তো ভারতীয় সেনাবাহিনীর এক্সটেনশন। এটা কি আপনি স্বাধীন দেশের সেনাবাহিনী মনে করেন এটাকে? এটা সেনাবাহিনী প্রধানের ফোন আলাপ আপনি আপনার এখান থেকেই বাজিয়ে শোনানো হলো, এবং তারপরে একটা অ্যাকশন নেওয়া হয়নি কারো বিরুদ্ধে। তো এটা কি কোনো স্বাধীন দেশের সেনাবাহিনীতে চিন্তা করা যায়? কারণ ওই ফোন আলাপ ফাঁস হওয়ার পরে দুটো কাজের যে কোনো একটা কাজ তো করতে হতো শেখ হাসিনাকে, হয় সেনা প্রধানকে সরিয়ে দিতে হতো, অথবা যাদের বিরুদ্ধে গুমের তিনি বলেছেন যে জিয়া এবং তারেক সিদ্দিকী তারা গুমের সাথে জড়িত, আরেকজন হচ্ছে এনএসআই প্রধান জুবায়ের বোধহয় তার নাম, তারা জড়িত, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তিনি কোনোটাই নেন নাই। তার মানে সবই তার লোক। আসল কথাটা হচ্ছে যে যত গুম খুন হচ্ছে সবকিছু শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে, কাজেই কে করছে এটা বড় কথা না। এই যে জুবায়ের করছেন না তারেক সিদ্দিকী করছেন এটা গুরুত্বপূর্ণ না, আসল কথা হচ্ছে এগুলো সবই শেখ হাসিনা করছেন, এটা আমাদের মনে রাখতে হবে। তো কাজেই দাঙ্গা কার্ডটা যতটা না ভারতের জন্য দরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার থেকে বেশি দরকার পশ্চিমা দেশগুলোর জন্য। যে পশ্চিমা দেশগুলোতে আপনি নিজেই আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, পশ্চিমা দেশগুলোতে কিন্তু হাসিনার সমর্থন কমে যেতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করছেন যে 2008 সালে যত আনন্দের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনাকে সমর্থন জানিয়েছিল নির্বাচনে অবিশ্বাস্য বিজয়ের জন্য, সেই সমর্থন কিন্তু এখন আর নাই। কাজে সেই সমর্থন ফিরে পাওয়ার জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গা কার্ডের খুব প্রয়োজন আছে। এই ব্যাপারে আমাদেরকে বলতে, আমরা তো বিদেশেই আছি, বাট যারা বাংলাদেশের জনগণ, বিশেষ করে আলিম সমাজ, তাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে এই ফাঁদে কিন্তু যাবে না, ফাঁদে পা দিয়ে। তবে মাহমুদ ভাই, আমি এখনো আশাবাদী যে আমাদের সেনাবাহিনীর যারা আছেন, যদিও একটা সর্বনাশ হয়ে গেছে আমাদের বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনী যে দুর্বল হয়ে গেছে, আমরা এখন বিভিন্ন ঘটনার প্রবাহে বিভিন্ন প্রতিক্রিয়া সেটি আমরা বুঝতে পারি। আপনি যদি একটু সংক্ষেপে যদি একটু বলেন। না, সেনাবাহিনী তো এক সময় ছিল যখন আমরা খুব গর্বের সাথে বলতাম আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। আপনারা তো তখন খুব ছোট ছিলেন, আমি বুয়েটের ছাত্র ছিলাম 1975 সালে, যখন 7ই নভেম্বরে বিপ্লব হয়, সিপাহী জনতা বিপ্লব। সেই দৃশ্য আপনাকে ভাষায় আমি বর্ণনা করতে পারবো না, আমি এটা সাক্ষী। কারণ আমরা বুয়েট থেকে ওই দিন হাঁটতে হাঁটতে ক্যান্টনমেন্ট পর্যন্ত গেছিলাম।
মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে সেনা কর্মকর্তাদের যে ভালোবাসা সেদিন আমরা দেখেছিলাম, সেই সেনাবাহিনী তো কোথায় হারিয়ে গেছে।